এই সময় আমার নাকের অপারেশনের দিন আমার অসম্ভব কাশি, এত কাশি, মানে কাশতে কাশতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আর আমার ভেতরে মেসেজ আসলে আমি সেটাকে ফলো করি। আমি জানি ভগবান নিজে আমাকে গাইড করছে, তো বিষ্ণু বিষ্ণু বলেই চলেছি। হঠাৎ মনে হলো তালুতে টাক করে হঠাৎ করে চোখ খুলেছি। চোখ খুলে দেখছি রাতে বিছানায় বসে আছে, আমার ঘুম হচ্ছে না। ফিল করছি যে আমার বাবার আত্মা খাটের কোনায় বসে আছে। এটা রাত 2-2:30 হবে। জগন্নাথের হাসি আমি প্রায় দেখতাম, কেন জগন্নাথের সাথেও আমার অনেক লীলা হয়েছে। সেই সময় হঠাৎ করে একদিন মাথায় ভার লাগলো, মনে হলো কে আমার মাথায় একটা বড় পা রেখেছে। আমার ঘরের ডিম লাইট, হঠাৎ করে ডিম লাইটটা না জ্বলতো নিমতো আপন মনে। ডিম লাইট আমাকে অনেক কিছু বলে দিত। শ্যাম্পুর বোতলটা তুমি আলোর সামনে ধরো। আমি বোতলটা যেই আলোর সামনে ধরলাম, এরকম কিছু আমি আগে দেখিনি, মিরাকেল হয়ে গেল। সেই খামটা বের করে নিয়ে এসো। সাদা খামটা বের করে নিয়ে এলাম, দেখলাম 3টে UFO আঁকা। তারপরে বললাম, তুমি আমাকে এত বড় পরিচয় দিয়েছো, আমি কি করে কি বলবো। করলো আমার চোখের পর্দাটা একটা ফিল্মের স্ক্রিনের মতো হয়ে গেল, অনেক কিছু দেখালো। আমি যদি লোককে বোঝাতেও চাই, কেউ বুঝবে না। যে UFOর ঘটনাটা বললাম, ঠিক অক্টোবর-নভেম্বর মাসে খুব অবাক হয়ে গেলাম যে আমি ভুলে গেছি যে জিনিস, সেগুলো 10-12 বছর পর ঘটেছে। আমি তখন আমেরিকায়। হঠাৎ সূর্যের আলোটা এমনভাবে ঠিক 12টা নাগাদ ওদের গাড়ির রুফের ওপর পড়লো, ছাদে, আর একটা না হালকা নীল আভা বেরিয়ে গেল। অদ্ভুতভাবে আমার হাতটা খুলে গেল। সঙ্গে সঙ্গে ফোন এলো। ওকে বাঁচাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্টটা হলো এক ডাক্তারের বাড়ির সামনে। আমার সাথে যা হয়েছে কোনো সত্যি ঘটনা না, ওইগুলো আমার ইমাজিনেশন। এইটা নিজেকে বোঝাতাম। তো ওই ইন্সপিরেশনে নিলাম। ওই সময় আমিও একটু টাফ টাইমস এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কেন, আমার স্বামী বড় চাকরি ছেড়ে ব্যবসা করতে নামলো, এবং ব্যবসায় খুব ঠকিয়েছে। যারা যারা কাজ করেছে তারা খুব ঠকিয়েছে। তো আমাদের একটা ব্যাড টাইমস চলছিল। আমি বললাম রাম নাম লিখি, যদি ভালো হয় সংসারে। তো আমি রাম নাম লিখতে শুরু করলাম। বহুদিন রাম নাম লিখেছি, করতে করতে 2007 চলে এসছে। তখন আমি ভাবলাম রাম নাম তো এত লিখেছি, এবার নারায়ণ নাম লিখি। তো নারায়ণ নারায়ণ করে এরকম 11,000 বার লেখার শুরু করলাম। এই সময় আমার নাকের অপারেশনের দিন আমার অসম্ভব কাশি, এত কাশি, মানে কাশতে কাশতে আমি হয়রান হয়ে যাচ্ছি। এদিকে কাফ লজেন্সও খেতে পারবো না, আর আমি লুকিয়ে লুকিয়ে কাফ লজেন্স খাচ্ছি। ডাক্তার জানতে পেরে আমাকে খুব বকেছে, বলে অপারেশনের সময় অসুবিধা হলে আমি কোনো দায়িত্ব নেব না। আমি এই সময় কি করব, ভগবানের নাম করা ছাড়া আমার তখন আর কোনো উপায় নেই। আমাকে অপারেশনের আগে এমনি জেনারেল বেডে রেখেছে। তো আমি শুয়ে নারায়ণ নারায়ণ করছি। তো ভেতর থেকে আমার হার্টে কে একজন কথা বলে, আমি না সেটা বুঝতে পারি না, কিন্তু কেউ কথা বলে। সেটা যে আমার মন না, সেই ব্যাপারে আমি শিওর। কেন, যখন কথাগুলো আসে তখন আমার মন কাজ করে না, মাথা কাজ করে না, কথাগুলো আস্তে 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 ফুটে ফুটে ওঠে। তো আমি জানি এটা আমি না, অন্য কেউ বলছে। তো সেই দিনও ভেতর থেকে বলল, নারায়ণের নাম নিও না, তুমি বিষ্ণু বলো। তো আর আমার ভেতরে মেসেজ আসলে আমি সেটাকে ফলো করি। আমি জানি ভগবান নিজে আমাকে গাইড করছে, তো বিষ্ণু বিষ্ণু বলেই চলেছি। সেই সময় আমাকে নিয়ে স্ট্রেচারে করে ওটির প্যাসেজে রেখে দিয়েছে, মানে ওটিটা খালি হয়নি। ওই প্যাসেজে বিষ্ণু বিষ্ণু করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মনে হলো তালুতে টাক করে কে যেন মারলো, বা একটা সেন্সেশন, টাক করে মারার মতো তালুতে। তো হঠাৎ করে চোখ খুলে দেখছি যে আমাকে তালুতে 1 আঙ্গুল দিয়ে মেরে ডাকলো, সে দাঁড়িয়ে আছে সামনে, আর তার চোখের ভেতর দিয়ে আলো টিকরে পড়ছে, সাদা, সফট সাদা আলো। আমি না ঘরে চলে গেছি, আমি না আলোটাই দেখে যাচ্ছি। আর যে ডাকলো সে এত নার্ভাস হয়ে গেছে, ভেবেছে বোধহয় আমার চোখটা উল্টে গেছে নাকি।
সে বললো, আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন তো? হঠাৎ আমার সেন্স এলো, আরে আমি তো নার্সিং হোমে। আমি শুধু মাথা নেড়ে, হালকা মাথা নেড়ে বললাম, ঠিক আছি, কথা বলার অবস্থা নেই। ওই চোখের আলো দেখে আমার ভেতরটা যেন কেমন হয়ে গেল। এত আলো একটা মানুষের চোখের ভেতর দিয়ে বেরোচ্ছে, আমি না ঠিক একটা অল্টার্ড স্টেটে চলে গেলাম, একটা প্র্যাকটিক্যালি ঘোরে চলে গেলাম। ঘোরে যাওয়ার 4 দিন পরে, মানে অপারেশনের 4-5 দিনের মধ্যে, রাতে বিছানায় বসে আছি, আমার ঘুম হচ্ছে না, বসে আছি, ফিল করছি যে আমার বাবার আত্মা খাটের কোনায় বসে আছে, আমাকে কিছু বলতে চাইছে। তখন আমি বুঝতে পারছি বাবা বসে আছে, আর এটা রাত 2-2:30 হবে। বাবা 2000 সালে মারা গেছে, আর আমি 2007-এর কথা বলছি। বাবা খুব স্ট্রিক্ট লোক ছিল। বাবার সাথে তার 2 ছেলের বনতো না। কেন বনতো না? ব্যবসায়ী কারণ। বাবা যেভাবে ব্যবসা চালাতো ওরা সেটা মানতো না, এবং মা ছেলেদের সাপোর্ট করতো। তারপরে বাবা এসে যে বসেছে, আমাকে বলছে, তুই ওই বাড়ি যাবি না। ওই বাড়ি মানে বাপের বাড়ি, তুই একদম কাট অফ করে দে, দে আর ফিনিশড। তো আমি বলছি, বাবা তুমি এটা কি বলছো? বলে বাবা কয়েকটা কথা বললো ফ্যামিলিগত। আমি বললাম, বাবা আমার পক্ষে সম্ভব না, এরকম করে বাপের বাড়িতে ওরাও বিপদে পড়েছে, হঠাৎ করে বাবা মারা গেছে, ওদেরও বিজনেস লস, সম্পত্তিগুলো আটকে গেছে, প্রচুর সম্পত্তি কিন্তু আটকে গেছে, ওরাও একটা অসুবিধার মধ্যে আছে, এই সময় আমি ওদের সাথ ছাড়বো কি করে? বলে, না, তোর বরকে বল যেতে, আর আমার দিদি ওকে বল যেতে, কিন্তু তুই যাবি না। আমি বুঝতে পারছি না, আমাকে বারণ, মানে যেন মনে হলো আমাকে সবকিছু থেকে সরাতে চাইছে বাবা। তো তখন আমার ঠাকুরের তাকে বড় ছেলে জগন্নাথ বসিয়ে দিয়েছিল, আর দৌড়ে গেছি জগন্নাথের সামনে। আমি বললাম, তুমি ঠিক করে বলো, আমার বাবা যা বলছে সেগুলো কি ঠিক? বাবা কিছু কিছু কথা বলেছিল আমাকে, সেগুলো ঠিক? দেখি জগন্নাথ হাসছে, মানে হ্যাঁ ঠিক। এবং জগন্নাথ আমাকে এরকম, জগন্নাথের হাসি আমি প্রায় দেখতাম, কেন জগন্নাথের সাথেও আমার অনেক লীলা হয়েছে। আবার দৌড়ে এসছি, আমাদের বাবা এটা কি করে সম্ভব? বলতে বলতে একজনের কথা বললো, এই লোকটির হাত কোনোদিন ছাড়বি না বল। বাবা বাইরের লোক, সদ্য সদ্য পরিচয় হয়েছে, এই লোককে আমি কি করে কোনোদিন হাত ছাড়বো না? বলতে সাথ ছাড়বো না, আমি কি করে বাইরের লোকের সাথ আমি কি করে দেব? বলে না বাবা একটা গুহার মধ্যে আমাকে নিয়ে গেল। একটা গুহায় প্রভুপাদ বসে আছে, প্রভুপাদের কাছে আমাকে নিয়ে গিয়ে বলল, বল তুই হাত ছাড়বি না, প্রমিস? আমি বললাম, হাত ছাড়বো না, প্রমিস। তারপরে আরেকটা গুহায় নিয়ে গেল, সেখানে রামকৃষ্ণদেব বসা, বল তুই হাত ছাড়বি না, প্রমিস? আমি বললাম, প্রমিস। পরের গুহাতে জিজাস দাঁড়িয়ে আছে, বললো, তুই জিজাসের কাছে প্রমিস কর, তুই কোনোদিন হাত ছাড়বি না, প্রমিস? আমি বললাম, প্রমিস। তারপরে বাবা চলে গেল, বাবা লাফাতে লাফাতে আনন্দে চলে গেল। আমি তো মাথায় হাত, এরকম এক বাইরের লোকের হাত আমি কোনোদিন ছাড়বো না, এ কি করে হয়? আমি খুব বিপদে পড়ে গেলাম। যাকে সেটা আলাদা কথা। এই করতে করতে 11 সেপ্টেম্বর এসে গেল। তো আমি এরকম নাড়ু দিয়ে গোপালকে আর গণেশকে পুজো করব। ভেতর থেকে বলে উঠলো, তুমি আর পুজো করবে না, তোমার কর্ম শেষ, পুজো শেষ। আমি পেয়েছিলাম 93-তে, আর এটা 2007, মানে আমার 14 বছর হয়ে গেছে পুজো। ঠিক 14 বছর মাথায় বললো, তুমি আর পুজো করবে না। আমি বুঝতে পারছি না, এইদিকে তো আমি ঘোরে আছি, এত ঘোরে যে আমি ঘোর থেকে বেরিয়েই আসতে পারছি না, একটু পাগল পাগলও হয়ে গেছি। সেই সময় হঠাৎ করে একদিন মাথায় ভার লাগলো, মনে হলো কে আমার মাথায় একটা বড় পা রেখেছে। ফিল করলাম ওটা বিষ্ণুর পা। বিষ্ণুর পা। আমি সবাইকে, আমার বরকে বলতে শুরু করলাম, আমার আত্মীয়দের বলতে শুরু করলাম, দেখো আমার মাথার উপর না বিষ্ণু একটা পা দিয়ে রেখেছে। ওরা কেউ বিশ্বাস করলো না। যখন করলো না তখন আমি আরো পাগল। এই পাটা 24 ঘন্টা থাকতো। এই করতে করতে তো সেপ্টেম্বর মাস এসে গেছে। এবার অক্টোবরে ঢুকেছি যখন, আমার ঘরে ডিম লাইট, হঠাৎ করে ডিম লাইটটা না জ্বলতো নিমতো আপন মনে। আর আমি ওই ডিম লাইটের সাথে কথা বলতাম। ডিম লাইট আমাকে অনেক কিছু বলে দিত, আমি সেটা শুনতাম। একদিন ডিম লাইটটা বলল যে একটা লক্ষ্মী আমার শোকেসে, চায়না ক্লের লক্ষ্মী তাকে শোকেসে ছিল,
বললো এটা বৌদিকে দিয়ে দাও। আর একটা ইয়েলো শ্যাম্পু, বাচ্চাদের শ্যাম্পু, ছোট শিশি। আমি না তখন আমার এমন অবস্থা, সব এনার্জি বুঝতে পারতাম। যত পুতুল আছে তাদের আমি ওই জনসনস বেবি লোশন দিয়ে, একটা সফট বেবি ব্রাশ দিয়ে পরিষ্কার করতাম, কেন ওদের মধ্যে আমার মনে হতো লাইফ আছে। বললো ওই সফট ব্রাশটা আর ওই বেবি শ্যাম্পুটা বৌদিকে দিয়ে দাও। শ্যাম্পুর বোতলটা তুমি আলোর সামনে ধরো। অর্ধেক হয়ে গেছিল, আমি যেহেতু অনেক ইউজ করেছি, ওটা অর্ধেক হয়ে গেছিল। আমি বোতলটা যেই আলোর সামনে ধরলাম, ওই বোতলটা ফুল বোতল হয়ে গেল, ভরে গেল। আমার এরম কিছু আমি আগে দেখিনি, মিরাকেল হয়ে গেল। বৌদিকে লক্ষ্মীটা দিতেই আমার বাপের বাড়ির প্রবলেম আস্তে 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 কাটতে শুরু করলো। বাপের বাড়ির জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে হাসি খুশি মজা করে থাকে। বাবাও খুব হাসি খুশি ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে প্রবলেম স্টার্ট হয়েছিল, যা অনেক ভুল ডিসিশন নেওয়া হয়েছিল, সেগুলো বাবার আত্মা সহ্য করতে পারেনি, বুঝতে পারলাম। তারপরে লক্ষ্মীটাকে বৌদি একটু একটু করে ওই সফট শ্যাম্পুটা দিয়ে, ব্রাশ দিয়ে পরিষ্কার করতো প্রায়। এখন এত বছর হয়ে গেছে, শ্যাম্পুটা কিন্তু শেষ হয়নি, এখনো চলছে 2007 থেকে। এই তো গেল। ওই লাইটটা আমাকে আরও কিছু বলে দিত। একটা জিনিস টাচ করলেই বুঝতে পারতাম এটা নেগেটিভ, সঙ্গে সঙ্গে সেটাকে ফেলে দিতাম। যেরকম আমার চাবিগুলোর মধ্যে সব নেগেটিভ এনার্জি ঢুকে গেছিল, সব চাবিগুলোকে পোড়াতাম, মানে অদ্ভুত অদ্ভুত কাজ করতাম। যেই জিনিসই মনে হতো নেগেটিভ এনার্জি আছে, ফেলে দিতাম। তবে একদিন বলল, তুমি একা থাকো, তোমাকে 3 মাস সব শুদ্ধ একা থাকতে হবে, কিচ্ছু হবে না, তুমি নির্ভয়ে থাকো। ওদের ওই বাড়িতে পাঠিয়ে দিও, মানে আমার শ্বশুর বাড়িতে, ওদের অন্য বাড়িতে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি আমার বরের জিনিসপত্র প্যাক করে, কয়েকটা জামা কাপড় আর ছেলের জিনিসপত্র, ছোট ছেলে আমার কাছে থাকতো আর বড় ছেলে দাদুর ঠাকুমার বাড়িতে থাকতো। তো বাড়ি থেকে ছোট ছেলে আর বরকে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি বললাম আমার কিচ্ছু উপায় নেই, তখন আমি একদম উন্মাদ, আমার কিচ্ছু উপায় নেই, আমাকে 3 মাস একা থাকতে হবে, তোমরা যাও। এবং সারা রাতই জাগতাম, দিনেও জাগতাম, কি খেতাম কি না খেতাম জানি না, শুধু রাধুনিকে আমি ঢুকতে দিতাম, ওকে আমি বিশ্বাস করতাম, আর বাড়িতে কাউকে ঢুকতে দিতাম না, কমপ্লিটলি একা থাকতাম। আর নানা রকম ক্রিয়া, মানে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে বসে, ওয়ার্ল্ড ম্যাপে কোথা থেকে অভিশাপ, কিরমভাবে অভিশাপ কাটাতে হবে সেগুলো করতাম। তা কত কি যে করতাম, আমাকে লাইফটা যেরকম ইনস্ট্রাক্ট করতো আমি সেটা করতাম। দিন রাত এইভাবে কাটছে। করতে করতে একদিন বিষ্ণু বলল, তুমি এই, মানে একটা পরিচয় দিল। আমি মানে আকাশ থেকে পড়লাম যে আমি এত বড় পরিচয় দিচ্ছ, আমি তো কাউকে মুখ ফুটে বলতে পারবো না। তুমি এই, তোমাকে এই হয়ে উঠতে হবে, মানে অনেক আরো উঁচুতে উঠতে হবে। আমি তো ভাবছি এই পরিচয় আমি কাকে দেব। আমার বরকে বললাম, ছেলেদের বললাম, ওরা তো ভাবছে এই উন্মাদ। আমার বর যে এইদিকে সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে ওষুধ, আমাকে তো নিয়ে যেতে পারছে না সাইকিয়াট্রিস্টের কাছে, ওষুধ নিয়ে রোজ সকালে আমার রাধুনি যখন আসতো তার হাতে সিঁড়িতে দিয়ে দিত, রাধুনি আমার খাবারের সাথে মিশিয়ে দিত। আমি দেখছি আমি আস্তে আস্তে না ঝিমিয়ে পড়ছি, মানে কি শান্ত হয়ে যাচ্ছি। রাধুনি যে আমাকে রোজ ওষুধ খাওয়াচ্ছে তো তাই জানি না। আর পরে শুনেছিলাম আমার বাড়ির উল্টো দিকে অনেক স্টলস আছে, এগ রোল স্টল, চায়ের দোকান। আমার বর চা খাওয়ার নাম করে ওই চায়ের দোকানে অনেকক্ষণ কাটাতো। আমি এইসব জানি না, কেন আমি তো জানলা দরজা খুব একটা খুলতাম না, বাইরের জগতের সাথে আমি নিজেকে কমপ্লিট কাট অফ করে দিয়েছিলাম। একদিন এরকম হলো, বলল ওই ইউনিট থেকে, ওইখান থেকে সেকেন্ড তাকে একটা খাম পাবে, সাদা খাম, সেই খামটা বের করে নিয়ে এসো। সাদা খামটা বের করে নিয়ে এলাম, দেখলাম 3টে ইউএফও আঁকা। আমার বাড়িতে ওরকম ইউএফও আঁকার লোক কেউ নেই। আমার তো মাথায় আসছে না ইউএফও কে এঁকে রেখেছে। তারপরে বলল
তুমি দরজা জানলা একদম খুলবে না, তোমাকে ইউএফও খুঁজছে। আমি তো ভয়ে ভয়ে আছি যে ইউএফও আছে, আমি একদম টাইট করে সিল করে বসে আছি, আর ওই ক্রিয়া, যতগুলো ক্রিয়া হয় ক্রিয়া করে যাচ্ছি। তার সাথে সাথে তো আমার গণেশ পুজো আছে, গোপাল পুজো আছে, সেগুলো আমি ছাড়িনি। যদিও বলেছিল আমাকে ছেড়ে দিতে, আমি মন থেকে ছাড়তে পারছি না, পুজোটা করেই যাচ্ছি। তারপরে বললাম, তুমি আমাকে এত বড় পরিচয় দিয়েছো, আমি কি করে কি বলবো। তারপরে না অনেক রকম ভিশনস দেখাতে শুরু করলো। আমার চোখের পর্দাটা একটা ফিল্মের স্ক্রিনের মতো হয়ে গেল, অনেক কিছু দেখালো। দেখিয়ে একটা কথা বললো, আমি ডিটেলে যাব না। সূর্যর ছেলে শনি, কুবের, লক্ষ্মীর যে ম্যানেজার, কুবেরের সৎ ভাই হচ্ছে রাবণ, এবং নারায়ণ শিলা, যেই শিলার ডিটেল আমি বলবো না, লক্ষ্মীর রিকোয়েস্টে বিষ্ণু নারায়ণ শিলাকে নিজের রূপ দিয়েছিল। এই 5 জন মিলে কিছু করে লক্ষ্মীকে ট্র্যাপ করে। আমি ডিটেলে যাচ্ছি না, কেন একটা বড় গল্প, আমাকে সিনেমার মতো দেখিয়েছে। এবং এরা তখন লক্ষ্মী পৃথিবীতে এসেছিল এবং লক্ষ্মীকে ট্র্যাপ করে ফেলে। কেন? সূর্য চেয়েছিল একটা প্যারালেল গভর্নেন্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কসমস জুড়ে আছে শিব, কিন্তু এই ইউনিভার্সটাকে আমি বাংলায় কি বলবো জানি না, এই ইউনিভার্সের লর্ড হচ্ছে বিষ্ণু। এরকম তো অনেক ইউনিভার্স আছে, মাল্টিভার্স। এই পার্টিকুলার এই ইউনিভার্সের লর্ড হচ্ছে বিষ্ণু। তো বিষ্ণু যেহেতু রুল করছে এই ইউনিভার্সটাকে এবং এই পৃথিবীতে, সূর্য চেয়েছিল যে বিষ্ণুর হাত থেকে নিয়ে সূর্যর পুজো হোক এবং সূর্য লর্ড হয়ে উঠুক। তার জন্য অনেক কনস্পিরেসি হয়েছিল। আমি আর এই ডিটেলে গেলাম না, এইগুলো আমার সব বইতে লেখা আছে। আর আমি যদি লোককে বোঝাতেও চাই, কেউ বুঝবে না, সুতরাং এই ডিটেলে আমি গেলাম না। এবং আমার খুব রাগ হলো কেন, আমি জানতে পারলাম সব দেবী দেবতারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে আসছে, এবং এত সাধারণভাবে আসছে যে ওরা নিজেরাও জানে না ওরা কে। কিন্তু আস্তে আস্তে না আমাকে জানাতে শুরু করলো, যদিও অনেক পরে। কিন্তু রাবণ এই জীবনের সন্ন্যাসী হয়ে এসেছিল এবং আমার বাড়িতে আসতো চাঁদা নিতে, গৌরীয় মঠের এক সন্ন্যাসী। তার ডিটেল আমি দিলাম না, পরে কিছুটা বলবো। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে গণেশ পাওয়ার পরে 2 মাসের মধ্যে আমার নিজস্ব ব্যবসা শুরু হয়ে যায়, এবং তখন থেকে আজ অবধি আমি আর্থিকভাবে স্বাবলম্বী। আমাকে কারো ভরসা করতে হয় না, যদিও বাড়ির সবার সাপোর্ট আছে, আমাকে দেখে রাখে, কিন্তু আমার একটা আনন্দ যে আমার নিজের আয় আছে, আমাকে চিন্তা করতে হয় না। এবং বৌদিকে লক্ষ্মীটা দেওয়ার পরেও ওদের প্র্যাকটিক্যালি সেই মাস থেকেই টার্ন অ্যারাউন্ড হতে শুরু করলো, আস্তে আস্তে ভালোর দিকে গেল। এখন আমার বাপের বাড়ি খুবই ভালো আছে, মানে আমার কল্পনার অতীত ভালো আছে। 2007 সালে বিষ্ণুর পা মাথার ওপর যখন ফিল করতাম, আর লাইটটা যখন কমিউনিকেট করতো আমার সাথে, একাই থাকতে শুরু করলাম। যে ইউএফওর ঘটনাটা বললাম, ঠিক অক্টোবর নভেম্বর মাসে নিউজ পেপারে বেরোলো যে ইন্ডিয়া থেকে ইউএফও দেখা গেছে। তখন আমি বুঝে গেলাম লাইটটা যে আমাকে বলছে ইউএফও তোমাকে খুঁজছে, সেটা মিথ্যে না। কেন, ইন্ডিয়াতে একটা ইউএফও দেখা গেছিল সেই সময়। এবং সেই সময় আমি সূর্যের ওপর ভীষণ রেগে গেছিলাম, কেন বিষ্ণুর এগেনস্টে কনস্পিরেসি করেছিল দেখে। কিন্তু তার আগে বলে রাখি, এই সমস্ত কিন্তু একজন ক্রিয়েটর তো আছে, তার খেলা। সে খুব বড় ড্রামাটিস্ট, সে দেব দেবীর জীবনের গল্প, আমাদের জীবনের গল্প, তারই চরিত্র বানানো সব। সে ভীষণ ড্রামা ভালোবাসে।
এবং সেটাই তার খেলা। তারপরে করতে করতে আমি ওই সময় অনেক কথা বলতে শুরু করলাম। খুব অবাক হয়ে গেলাম, 10-12 বছর পরে বলেছে। এটা কি করে হয় যে আমি ভুলে গেছি যে জিনিস, সেগুলো 10-12 বছর পর ঘটেছে। যেরকম একটা আমি হঠাৎ বলতে শুরু করলাম, আমেরিকান ডাক্তার আমার দাঁত ঠিক করবে। তো হঠাৎ করে কলকাতায় বসে আছি, হঠাৎ বললাম আমেরিকান ডাক্তার দাঁত ঠিক করবে। এরকম হয় নাকি? 2019 সালে আমি একটা স্যান্ডউইচ খেতে গেছি। স্যান্ডউইচটা বানিয়ে গোলমরিচের ক্রাশার দিয়ে গোলমরিচ গুঁড়ো করেছি। ওর মধ্যে থেকে একটা হাফ বা গোটা গোলমরিচ বেরিয়ে স্যান্ডউইচে পড়েছে, সেটা আমি খেয়াল করিনি। এবার স্যান্ডউইচটা যেই একটা বাইট দিয়েছি, কাটকাট কাটকাট করে আওয়াজ হলো। আমি বুঝলাম আমার দাঁত ভেঙে গেল, মানে অসহ্য যন্ত্রণা। পরে দেখা গেল 4টে দাঁত আমার ক্র্যাক হয়ে গেছে একসাথে। তখন ডেন্টিস্টের কাছে গেলাম, আমেরিকান ডেন্টিস্ট। একটা দাঁত সঙ্গে সঙ্গে তুলতে হলো, কেন এত পেন হচ্ছিল। আরেকটা ঘটনা, আমার ভিশনে দেখিয়েছে একটা হালকা ব্লু, হালকা নীল আভা, ঠিক নীলও না, একটা যেন আভা বেরোচ্ছে, এরম গাড়ির রং। তো তখন আমার বরকে বললাম, তোমাকে আমার গাড়ির রং বদলে দিতে হবে। আমি ভিশনে দেখতে পেয়েছি যে এরকম লাইট ব্লু হতে হবে। তো গাড়ির রং বদলে দিল। গাড়ির রং যখন বদলে দিয়েছে, পরে আমার ঘোরটা যখন কেটে গেল, আমি তখন ভাবলাম আমি তো বাড়াবাড়ি করছিলাম, যাকে যা রং হয়েছে তাই থাক। কিন্তু আমি যেই রংটা দেখেছি তার সাথে মিলল না। তারপর ভুলে গেছি। 2018 হবে না, আরেকটু আগে, 16-16তে আমি তখন আমেরিকায়। আমার ছেলের বউ আর বাচ্চাটা বাড়ির ভেতরে গ্যারাজ থেকে গাড়িটা বের করে রাস্তার সামনে এলো, আর আমি গেটে দাঁড়িয়ে ওদের হাত নাড়ছি। হঠাৎ সূর্যের আলোটা এমনভাবে ঠিক 12টা নাগাদ ওদের গাড়ির রুফের ওপর পড়লো, ছাদে, আর একটা না হালকা নীল আভা বেরিয়ে গেল। আমি বললাম, আরে এই রংটা তো আমি দেখেছি, এই রংটা তো ঠিক নীলও না, সিলভারের একটা আভা। এখন আভাকে তো বর্ণনা করা যায় না। তো এই গাড়িটা আমাকে 2007-এ দেখিয়েছিল, কত বছর পরে আমি দেখছি। তার মানে এই পার্টিকুলার গাড়ির কোনো ইম্পর্টেন্স আছে। তো 2018 জানুয়ারি মাসে আমি একদিন কলকাতায় মাইক্রোওয়েভে চা গরম করছি সকাল 9টা নাগাদ। চাটা বের করতে গিয়ে না অদ্ভুতভাবে আমার হাতটা খুলে গেল। মানে এরকম ভাবে খুলে যাবে কেন? পুরো হাতটা খুলে গেল, আর চায়ের মাগটা মাটিতে পড়ে ভেঙে গেল। আমার ভেতরে না কিরম একটা লাগলো যে আমার হাতটা খোলার কথাই না, আমি শক্ত করে ধরেছি। সঙ্গে সঙ্গে ফোন এলো, আমেরিকা মিশিগানে আমার ছেলের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। যেই গাড়িটার কথা বলছিলাম সেই গাড়িটাতে একটা ছোট্ট ভালুকের মতো রাস্তায় এসে গেছে। ওখানে তো অনেক জঙ্গল আছে, তো জঙ্গলে অনেক অ্যানিমেলস থাকে। একটা রাস্তায় এসে গেছে একটা অ্যানিমেল, ওকে বাঁচাতে গিয়ে ও ফুটপাতে একটা লনে উঠিয়ে বড় একটা গাছে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে গাড়িটা ঘুরে গিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকের ফুটপাতে গিয়ে আবার ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে পুরো ইঞ্জিনটা একদম ক্রাশড হয়ে গেছে। এবং আমার ছেলে, আজকাল তো অটোমেটিক কিরম লক, পুরো লকড হয়ে ওর মধ্যে ফেন্ট হয়ে আছে। কিন্তু বাচ্চা, ওর অ্যাক্সিডেন্টটা হলো এক ডাক্তারের বাড়ির সামনে। ডাক্তার তো সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে। ও যে ফেন্ট হয়ে গেছে, ও তো সেন্স নেই, কিন্তু গাড়ির হর্নটা এত জোরে বাজতে শুরু করলো, কনস্ট্যান্ট বেজে গেল গাড়ির হর্নটা। তখন ওর হুঁশ এলো ওই গাড়ির হর্নে। তখন ওদের লেফট হ্যান্ড ড্রাইভিং, ওর ডান পা দিয়ে জোরে লাথি মারলো ডান সাইডে। ক্রাশড দরজাটা খুলে গেল, যেটা ইটসেলফ ইজ এ মিরাকল। ক্রাশড দরজাটা খুলে গেল এবং ও হেঁটে বেরিয়ে এলো। একটা কোথাও ওর কাটেনি, কিন্তু গাড়িটা কমপ্লিটলি স্ম্যাশড। 2 মিনিটের মধ্যে পুলিশ এলো,
পুলিশ অবাক হয়ে দাঁড়িয়ে বলেছে, এরকম অবস্থা গাড়ি, তুমি তোমার কিচ্ছু হয়নি, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। তো এই গাড়িটা যে আমার ছেলের লাইফ বাঁচাবে, স্পেশাল গাড়ি, সেটা আমাকে 2007-এই বলে দিয়েছিল। এবং আমাকে দেখালো, একদিন দেখালো একটা হলুদ গোলাপ গাছ, একটা পিঙ্ক গোলাপ গাছ। তো গোলাপ গাছ দুটো আমি দেখার পরে একজনকে বললাম, আমাকে দুটো গোলাপ গাছ এনে দাও। বাড়ির বারান্দা দুটো গোলাপ গাছ রাখলাম, পরে ভুলে গেলাম। একদিন আমি ঘরের মধ্যে মিশিগানে বসে আছি, দেখলাম বাইরে থেকে আমার ছেলের বউ এসে বাড়ির সামনে বাগানে কি কাজ করছে। পরের দিন বেরিয়ে দেখি ওরা একটা পিঙ্ক গোলাপ আর একটা হলুদ গোলাপ গাছ কিনে বাগানে লাগিয়েছে। বললাম, এই গাছ দুটো তো আমাকে দুহাতের সাথে দেখিয়েছিল, তার মানে এই বাড়িটাতে আমি থাকবো, সেটা আমাকে বুঝিয়ে দিয়েছিল। আমাকে যখন থেকে বললো বিষ্ণু যে তুমি 3 মাস একা থাকো, কিছু হবে না, 1.5 মাস একা থাকলাম। কিন্তু 1.5 মাস পরে হঠাৎ নিউজে দিল যে ভীষণ ঝড় আসছে, কলকাতার ওপর দিয়ে ঝড়টা যাবে। ওই ঝড় আসছে শুনে আমার বর আমার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বললো, দেখো আমি তোমাকে এই ঝড়ে কিছুতেই একা থাকতে দেবো না, আমরা সবাই একসাথে থাকবো। তখন না আমি এত উইক টাইপের হয়ে গেছি, আসলে ওষুধ পড়ছে, তার তো একটা এফেক্ট আছে। আমি মাথা ঠান্ডা চুপ করে আমার বরের সাথে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম। তখন তো শ্বশুর মারা গেছে, শাশুড়ি ছিল, আর একজন খুব পুরনো 50 বছরের পুরনো কাজের লোক ছিল। তো আমি চলে আসতে আমি চুপ হয়ে গেলাম, একটু সেন্স ফিরে এসছে, ঘোরটা কেটে গেছে, রাগগুলো কমে গেছে। আর আমি না সারাক্ষণ ভাবতাম আমি বোধহয় পাগল হয়ে গেছিলাম, তার জন্য এরম বাড়াবাড়ি করেছি। আমার সাথে যা হয়েছে কোনো সত্যি ঘটনা না, ওইগুলো আমার ইমাজিনেশন, এইটা নিজেকে বোঝাতাম। কিন্তু হঠাৎ একদিন বলল, এর মধ্যে না নানা রকম স্বপ্ন দেখতাম, যেই স্বপ্নগুলোর একটা মিনিং আছে। একদিন আমাকে বলল, তোমার অনেক পাওয়ার আসবে, তুমি নিজেকে ঠান্ডা করো, শান্ত হও। তো এই কথাটা শোনার পরে না আমি নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করলাম। আমার এমনিতেই ভীষণ ধৈর্য, কিন্তু ধৈর্যটা আমি আরো বাড়িয়ে ফেললাম। এবং একদিন না প্র্যাকটিস করেই যেতাম, রাখবো না কোনো কথা, তর্কতে যাব না, যত পারবো শান্তি রাখবো করে করে ভেতরটা না আমার ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেলে এত ঠান্ডা হয়ে গেল যে আমাকে মানে জিনিসপত্র অনেক কিছুই বিচলিত করে, কিন্তু আমি নিজেকে বুঝিয়ে 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 ঠান্ডা করে যেতাম, আর ভেতরে ভেতরে বিষ্ণুর জপ করেই যেতাম। তো 2007-এর পরে কিছু স্বপ্ন দেখা বা কিছু মেসেজ আসতো, মেসেজগুলো না আমার পরে বলছি, এটা যাই হোক, হার্টে একটা ভয়েস কথা বলতো, ছোট ছোট ইনস্ট্রাকশনস দিত, আমি সেগুলো ফলো করে চলতাম। 2015 আমি তখন আমেরিকায় অ্যালেনটাউন বলে একটা জায়গা, পেনসিলভেনিয়াতে, সেখানে আছি। একদিন স্নান করছি, আমার হার্টে একটা প্রশ্ন এলো, প্রশ্নটা রিপিট হতে থাকলো। আমি না বললাম, কি জিনিসটা কি? তখন একটা উত্তর এলো, বুঝলাম প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। এবং আমাকে কল্কির সম্বন্ধে কিছু বলল। তো যখন বুঝলাম যে খুব বড় কোনো মেসেজ দিয়েছে, তখন আমি সারা শরীর কাঁপছে, আমি কাঁদছি, সারা শরীর কাঁপছে। তখন কাঁপতে কাঁপতে কোনো মতে বেরোলাম, কিন্তু ভাবতে শুরু করলাম যে মেসেজ দিল সেটা হচ্ছে কল্কি অলরেডি পৃথিবীতে এসে গেছে। এটা আমি 2015-র কথা বলছি। কল্কি অলরেডি পৃথিবীতে এসে গেছে, কিন্তু আমি কল্কির সম্বন্ধে খুব একটা জানি না। জানি বিষ্ণু 10 বার পৃথিবীতে আসবে, লাস্ট হচ্ছে কল্কি, এই অবধি জানি। কল্কির কথা জানার সাথে সাথে একটা অদ্ভুত রকম বিভূতি পেলাম। সেই বিভূতি হচ্ছে একটা নামে
অনেকগুলো তো অক্ষর থাকে ইংলিশে, যেরকম CHAMPA, চম্পা ধরুন একটা নাম, লাহিড়ী বা বন্দ্যোপাধ্যায়, অনেকগুলো লেটার হয়ে গেল। এই লেটারগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করা যায়, জায়গা বদলে বদলে, কখনো একটা বাক্য আসে, কখনো কিছু মিনিং আসে। এইগুলো আমার ব্রেনে ডাউনলোডেড হতে শুরু করলো। আমার নাম হঠাৎ করে, আমার নামে, আমার নাম, বাপের বাড়ির টাইটেল, শ্বশুর বাড়ির টাইটেল বা সারনেম এবং ডাকনাম নিয়ে 24টা অক্ষর হয়। 24টা অক্ষর আপনা আপনি লেখা হয়ে গেল একটা সেন্টেন্স। সেন্টেন্সটা হলো, মার্কস ইউ অ্যাজ আ হিউজ রিচ ফর্মুলা। মানে তোমাকে চিহ্নিত করা হচ্ছে তুমি এক বিশাল ধনী ফর্মুলা। আমার নামের মধ্যে একটা গোপন তত্ত্ব আছে। সেই তত্ত্বটা কে বানিয়েছে, যে আমাকে ভেতরে উত্তর দেয় সেই কি? কে আমার নাম ঠিক করেছে যে আমার নাম বড় হয়ে এইটা হবে, এই বংশে জন্ম হব, এই ফ্যামিলিতে বিয়ে হবে, আমার ডাকনাম এই হবে? কে ঠিক করেছে? ওপরওয়ালা কেউ ঠিক করেছে? কেন আমি তো আমার নিজের নাম ঠিক করিনি। আর আমার নামের মধ্যে যে এই গভীর মিনিং, সেই মিনিংটা আমি বুঝে গেছি যে বিশাল কিছু বলছে। কিন্তু আমার প্রশ্ন, যে আমাকে বিশাল বলছে সে কত বিশাল? যখন নভেম্বর মাসে 2007 আমাকে আমার ওই ভাড়া বাড়ি থেকে নিয়ে এলো, তখন আমি বিষ্ণুর কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা চেয়ে বললাম যে তুমি আমাকে 3 মাস থাকতে বলেছিলে একা, সেটা আমার হলো না। এবং বাবাও যেই ব্যক্তির হাত কোনোদিন ছাড়তে না বলেছিল, আমার পক্ষে সম্ভব হলো না তার সাথ দেওয়া। তো আমি এই দুটো পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বিষ্ণু বলল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এবার ফুল প্রুফ কাজ করব। ফুল প্রুফ কাজ, এরকম একটা ইংলিশ ওয়ার্ড বললো বিষ্ণু। ফুল প্রুফ কাজ আমার না মাথার মধ্যে ঘুরতো কয়েক বছর। আমি ভাবতাম এটা কি সত্যি বিষ্ণু এরকম কথা বলেছে না, আমি ভাবছি। তখন যখন কল্কির কথা জানলাম, তখন আমি BK চতুর্বেদীর লেখা কল্কি পুরাণ কিনলাম। খুব চটি বই, কেন আমাকে তো কল্কি সম্বন্ধে জানতে হবে। ইউটিউব সার্চ করে করে কিছুটা কল্কির সম্বন্ধে জানছি। তারপরে ওই বইটা পড়তাম। ও মা, বইটার আমার পেজ নাম্বারটা মনে নেই। এক জায়গায় বিষ্ণু বলছে আমি ফুল প্রুফ কাজ করব। যখন পৃথিবীর উৎপাতে মুনি ঋষিরা আর থাকতে পারছে না, তখন বিষ্ণুর কাছে পৌঁছে যায়। তখন বিষ্ণু ওদের আশ্বাস দেয়, তুমি নিশ্চিন্তে, তোমরা নিশ্চিন্তে থাকো, এবার আমি ফুল প্রুফ কাজ করব। আর এবং সমস্ত দেবদেবীরা সেই সময় কল্কির আশেপাশে থাকবে। তো তখন আমি বুঝলাম যে না, যা বলেছে সেটা আমাকে সত্যি। শুধু তাই না, এরম নৃত্য যে কসমিক ডান্স অফ নটরাজ, সেও একটা মানুষ ফর্মে পৃথিবীতে আছে। এবং বিষ্ণুর শঙ্খ চক্র গদাপদ্ম সবাই মানুষ রূপে এসছে। আমি সবাইকে এক এক করে চিহ্নিত করেছি। প্রত্যেকটা প্রাণী যার হার্ট আছে বা অন্তর আছে, অন্তর তো সবারই আছে, কিন্তু হার্ট আছে, সেই হার্টে শিবশক্তি তো থাকেই অর্ধনারীশ্বর রূপে, এবং নৃত্যও আছে, ছন্দও আছে। ছন্দটাই নৃত্য, সুর আছে, সুরের কথা তো আগেই বলেছি। দেখবেন অ্যানিমালসরাও অনেক সময় নেচে ওঠে। অনেক পশু পাখি ডানা মেলে, ওদেরও নৃত্য হয় পাখিদের। মাছরা আনন্দে জলে লাফায়, ওদের মধ্যেও ছন্দ আছে। সেই ছন্দটা হচ্ছে এই পূর্ণ চেতনা। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে হ্যালো বলি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু বলি ও হেল। হ্যালোর ওটা যদি আপনি ওটাকে আগে দিয়ে দেন, ও হেল আসে, মানে নরক। আমরা যতবার হ্যালো বলি, আমরা কিন্তু ততবারই শয়তানকে নেমন্তন্ন করে ডেকে আনি আমাদের জীবনে। তো এই জন্য মানুষের অনেক কারণ আছে যেগুলো আমাকে জানিয়েছে, যে আমাকে জানানো হয়েছে যে 2016-তে নবমীর সন্ধে আরতি দিয়ে বা ষষ্ঠীর থেকেই ধরতে পারেন সত্যযুগ শুরু হয়েছে।
এখন অনেকেই বলবে সত্যযুগ শুরু হয়েছে, এত খারাপ রেজাল্ট কেন পাচ্ছি আমরা? তার কারণ হচ্ছে একটা ছাত্র, সে সারা বছর কিছু পড়েনি, সে যদি এখন এক্সপেক্ট করে যে আমি বছরের শেষে ফার্স্ট হব, না পড়ে হয় না। সেরকম যেরম কর্ম সেরম ফল। তো এত বছর পৃথিবীর বুকে এত অত্যাচার হয়েছে, এত পাপ কাজ হয়েছে, এত ধ্বংসলীলা হয়েছে, তার তো দাম দিতেই হবে। তার দাম রেজাল্ট হিসেবে এখন আমরা পাচ্ছি। এই সত্যযুগ চলবে কয়েক হাজার বছর ধরে, কিন্তু এই প্রথম 100-200 বছর শুধু কারেকশন হবে। কিছুটা কারেকশন কল্কি এসে করবে, কিন্তু কল্কির সম্বন্ধে আমাদের যেরকম ধারণা সেরকম একদমই না। কল্কি কথা বলবে, এবং কল্কি কোনো ঘোড়ায় চড়ে আসবে না। কেন? ঘোড়া যে, সেও মানুষ রূপে জন্ম হয়েছে, তার পরিচয় আমি পেয়ে গেছি। কল্কি গাড়িই চলবে। কেন? গাড়ি যে মোটরের হর্স পাওয়ারে চলে, সেই হর্স দেখবেন, ওই হর্স নামটা আছে গাড়িতে, প্রত্যেকটা গাড়ি তো হর্স পাওয়ারে চলে, হর্স নামটা আছে, মানে ঘোড়ার পাওয়ার একটা গাড়িতে আছে। তো কল্কি গাড়ি চলবে। আরেকটা জিনিস আমাকে বলে দিল কল্কির সম্বন্ধে। আমি কল্কি কোন দেশে জন্মেছে, ছেলে নামে, ওইসবে যাচ্ছি না। আমার যেটাতে খটকা লেগেছিল যে কল্কি তো সম্বল বলে একটা জায়গায় জন্মাবে, কিন্তু যেই শিশুর কথা আমাকে বলছে সে তো সম্বলে জন্মায়নি। ব্রাহ্মণ পরিবারে, খুব অবস্থা খারাপ না, কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্মেছে। এক অর্থে গরিব বলতে পারি, কেন সেরকম আয় ছিল না বাবার সেই সময় যখন বাচ্চাটা জন্মেছে। এখন ভালো আয় আছে, কিন্তু তখন ছিল না। তো সাম্বালে তো জন্মায়নি, কি করে হলো? তো যেই শহরে জন্মেছিল, সেই শহর, সেই স্টেট, সেই দেশ, এই তিনটে নিয়ে আমি বের করার চেষ্টা করছি ব্যাপারটা কি হলো, মিলছে নাকি, কোনো কিছু ইঙ্গিতপূর্ণ বা কোড লুকিয়ে আছে কিনা। 4 বছর চেষ্টা করেছি, বিশ্বাস করবে না, কিচ্ছু বেরোয়নি। হঠাৎ একদিন দুপুরে 4 বছর পর আমি বিছানা থেকে লাফিয়ে উঠে এই নামগুলো দিয়ে একটা সেন্টেন্স বানালাম। তাতে যেটা এলো, লাভ ইউ অ্যালেন। কল্কিটা কোনো নাম না, কল্কিটা সংকেত। কল্কির আসল নাম ALLAN, একটা ফর্সা সুন্দর বাচ্চা, অ্যালেন। আপনারা গুগল করে ALLAN এর মিনিংটা দেখে নেবেন। ফর্সা সুন্দর বাচ্চা, মানে বলতে চাইছে ফুটফুটে বাচ্চা। লাভ ইউ অ্যালেন, তুমি এক সাধুর পেন জিতেছ। কেন? যে পিতা হবে বাচ্চাটার, সে একজন সাধু এবং লেখক। সেই লেখক যতবার দশম অবতার আসছে, সেই লেখক কখনো বাল্মীকি, কখনো ব্যাসদেব হিসেবে আসছে। তো সেই লেখকই হবে এই বাচ্চাটার পিতা বা বাবা। সে এক জ্ঞানী পুরুষ। আমি আগে বলেছিলাম যে কল্কির আসল নাম অ্যালেন। অ্যালেন ওকে ঈশ্বর সম্বোধন করেছে, কিন্তু পৃথিবীতে ওর একটা অন্য নাম আছে। আচ্ছা, সেই বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে, এবং কারো মাথা এখন গলানো দরকার নেই। কেন? সে যদি নিজে থেকে না বেরোয়, তাহলে কারো মাথায় গলানো দরকার নেই। এটা একটা দিক গেল। 2016 সালে যখন আমি জানলাম ইসরায়েল ইজ রিয়েল, এবং পতাকায় যেই 6 সাইডেড একটা তারা আছে, ফ্ল্যাগে যে 6 সাইডেড স্টার আছে, সেটা আসলে শিব শক্তির বা অর্ধনারীশ্বরের সাইন। সেটা আমাদের অনাহত চক্রটা হচ্ছে 6 সাইডেড স্টার, এবং আমাদের ভেতরে হার্টের সবারই 6 সাইডেড স্টার আছে, যেখানে অর্ধনারীশ্বর বাস করে। তো আমার 6 সাইডেড স্টার জেনে গেলাম যে খুব পবিত্র একটা জিনিস। আমি খেয়াল করলাম, আমি বহু বছর, কত বছর জানি না, বহু বছর ধরে একটা 6 সাইডেড স্টার লকেট হিসেবে, হীরের লকেট হিসেবে পরে থাকি। এবং এটা যে ঈশ্বরই আমাকে তো তখন জানায়নি যে এটা পবিত্র বা অপবিত্র কিছু, আমাকে ভগবান চালাকি করে এটাই পরিয়ে রেখেছে। তো
তো হলো কি 2014-তে আমার বর আমাকে দুটো কানের হীরের দুল কিনে দিল। হীরের দুল ছিল 5 সাইডেড স্টার। তো আমার না ঠিক খুঁত করলো যে 5 সাইডেড স্টার, তবুও আমি পড়েছি, আমি কিছু বলিনি, দুঃখ পাবে ভেবে আমি কিছু বলিনি। কিন্তু আমার গলাটার সাথে, গলার লকেটের সাথে ঠিক ম্যাচ করছিল না। তো 2015 যখন আমি এটা জানতাম না, 2015 নভেম্বরে আমি লন্ডন গেছিলাম। লন্ডনে ভিক্টোরিয়া স্টেশন বলে একটা মেট্রো স্টেশন আছে। এসকেলেটর দিয়ে নামতে গিয়ে আমার কেন জানি মনে হলো আমার কানে দুল নেই। এক কানে হাত দিয়ে দেখলাম দুল আছে, আরেক কানে হাত দিয়ে দেখলাম দুল নেই। তো আমি এসকেলেটর থেকে নেমেই আমার মাফলারটাকে ঝাড়লাম, দেখলাম দুলটা পড়লো, কিন্তু ওর যে পুশটা পেছনের সেটা নেই, বা প্যাচটা সেটা নেই। আমি আর খুঁজলাম না, অত ছোট জিনিস আমি আর খুঁজলাম না, আর বুঝলাম আসল দুলটা পেয়ে গেছি, একটা প্যাচ কিনে নিলেই পড়তে পারবো। তো হোটেলে এসে ওই থাকে না সুটকেসে ট্যাগ, ওই ট্যাগে মুড়ে আমি আমার হ্যান্ডব্যাগে রেখে দিলাম। তারপরে প্রায় যখন 2016-তে জানতে পারলাম, তখন আমি কিরম মনে হলো যে ভগবানই খুলিয়েছে, ওটা 5 সাইডেড স্টার ছিল দেখে ম্যাচ করছিল না, বা ওটা সাইন অফ গড না। তারপরে আমি ওটা আর প্যাচ বানাইওনি, পরিওনি, খালি কানে থাকতাম। 2018-তে আমার বড় একদিন বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি বললাম তোমার একটা খরচা আছে, আমার এরকম একটা দুল কিনতে হবে। তো ওর প্যাচটা হারিয়ে গেছে, ওটা 5 সাইডেড স্টার, ওটা আমি আর পরবো না। তো ও বললো আমাকে এনে দেখাও তো। তো আমি নিয়ে গিয়ে যেই খুলেছি, ওর হাতে দিয়েছি, আমি তাকাইও নি, ওর হাতে দিয়েছি। ও খুলে বলছে এটা তো 6 সাইডেড স্টার। হ্যাঁ, কি 5 সাইডেড স্টারটা 6 সাইডেড স্টার হয়ে গেল কখন? সঙ্গে সঙ্গে ভেতরে বললো আলমারির লকারটা খুলে প্রথম বাক্সটা বের করো। আমি দৌড়লাম, আলমারির লকারটা খুলে প্রথম বাক্সটা যেই বের করলাম, দেখলাম একটা পুশ, শুধু সিঙ্গেল একটা পুশ দুলের। আমি তো এরম ভাবে রাখিনি। সঙ্গে সঙ্গে দুলটা পড়লাম, আমার পুশটা ঠিক ফিট করে গেল। তো এটা হচ্ছে আমার জীবনের সেকেন্ড মিরাকল।